ওকে, আবার আমরা শুরু করলাম। এবার খেয়াল করো, আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে কেন -2 হয়েছিল, ঠিক না? কেন -2 হইল? আমি বলছি এখানে আসেন, আমার এখানে আছে কত, এ ইজ ইকুয়াল 1। একে যদি আপনি সোজা বিপরীত পাশে, এটা রুলস একটা আছে, এভাবে সংখ্যা রাখা দিয়েও চিন্তা করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন মাইনাস, মাইনাস দিয়ে যে চিহ্নটা আসবে a+1, এটা হচ্ছে রুলস। এখন কোশ্চেন হচ্ছে স্যার যদি তাহলে করেন, আপনি এটা বললেন যে তাহলে এখানে -1 দিয়ে যদি দেখি, তাহলে দেখেন -1 দিলে কি আসে আমরা একটু খেয়াল করি। -1 দিয়ে কি আসলো দেখেন স্যার, জিরো আসছে। কেন জিরো আসলো? ওই যে রুলস, সূত্রটা দেখেন। এর মান কত? -1, আর 1 যোগ করলে কত হবে? জিরো হবে। জিরো। জিরো 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 প্লাস মাইনাস জিরো, জিরো মাইনাস জিরো আর প্লাস জিরোর মধ্যে কোনো পার্থক্য আছে? না। না। এই জন্য এখানে সে জিরো দেখাইছে। এবার আসেন যে আমরা প্রথমত কি দিছিলাম, এ ইজ ইকুয়াল 1 দিছিলাম। এইখানে সূত্রটা যদি বলি -a+1, তার মানে হচ্ছে -1 যোগ 1 কত আসবে? 1 আর 1 -2। ঠিক আছে। এবার মাইনাস টু। আপনারা একটা ভ্যালু বলেন, আপনারা একটা ভ্যালু বলেন, আমি বলবো না, আপনারা বলেন একটা ভ্যালু। সেই ভ্যালুটা কত নিব? হুম, থ্রি। 3 নিলাম সাপোজ, তাহলে 3 নিলে কত আসবে? -4। -4 আসছে নিচে, আসছে, জি স্যার। দেখা যাচ্ছে। ওকে, এবার যদি আপনি যদি -3 নিই তাহলে কত আসবে স্যার? কত? চিন্তা ভাবনা করে বলবেন। -3 কত আসবে? +2। গুড, টু স্যার। +2। ওকে, তাহলে বোঝা গেছে। এবার আমরা ওই যে শেষের দুইটা বাকি ছিল, সেই দুইটা নিয়ে একটু আলোচনা করবো। শেষের দুইটার নাম কি কারো মনে আছে? বলছিলাম শেষের দুইটা নিয়ে কারো মনে লেফট আছে? শিফট, রাইট শিফট। গুড। লেফট এক্স। শিফট একটা, আরেকটা হচ্ছে রাইট শিফট। এবার আসেন লেফট শিফট। তার আগে আপনাদের কি বাইনারি অক্টাল ডেসিমাল নিয়ে কোনো ধারণা আছে? মনে করেন একটা সংখ্যা আপনি বললেন a = 10, বা 10 না, আমরা একটু অন্য ভ্যালু নিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, কারণ এটা 10 হয়ে গেছে তো। মনে করেন a = 7 দিলাম। এই 7 কে যদি আমরা 0 1-এ কনভার্ট করি, এটা কিভাবে হয় এটা কি আপনারা বলতে পারেন? ক্যালকুলেটর দিয়ে করা যায়, কিন্তু এমনি কি কেউ করতে পারবেন এটা? এটা 0 1 ভ্যালু কত বাইনারিতে? কত স্যার মনে বাইনারি নেই ভ্যালু? স্যার। হচ্ছে 1 1 1, তিনটা 1। মানে হচ্ছে এই জিনিসটা আমি একটা শর্টকাট বলে দিচ্ছি। আপাতত ডিজিটাল ইলেকট্রনিক্স যেহেতু আমরা পড়ছি না এই সেমিস্টারে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম ঘরে যদি ভ্যালুটা 1 থাকে, তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, 32, 64। এটা হচ্ছে ভ্যালু। এটা কি বোঝাচ্ছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে এরকম একটা ভ্যালু, এটা হচ্ছে প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে এই ঘরে যদি 1 অথবা 0 থাকে, তাহলে এটা আমরা হিসাব করবো না। যেমন এটা তো 1 দিছি, এটা তো 1 দিছি, এটা তো 1 দিছি, এখানে তিনটা তো 1 দিছি না? জি স্যার। তাহলে এই পাশের তিনটা, এই ঘরের পজিশন এখানে কত লেখা আছে? 1 লেখা আছে। এই 1, এই ঘরের পজিশন এখানে 2, এই ঘরের এখানে লেখা আছে 4। তাহলে এই তিনটা ঘরের এই মানগুলা যোগ হবে, যোগ করলে কত? 7। 7। এবার যদি আমরা এরকম দিই 1 0 1, তাহলে কত হবে? 0 হলে আমরা নিব না, 1 হলে আমরা যোগ করবো। তাহলে এই 1 এর জন্য আমরা 1 পাইলাম, এই 2 তো আমরা কিছু লিখবো না, এই 1 এর জন্য আমরা 4 পাইলাম। 4 আর 1 কত? 5। 5। তাহলে বুঝা যাচ্ছে ভ্যালুগুলা কিভাবে বের করতেছি। জি স্যার, একটু একটু বুঝছি। একটু একটু বুঝতেছি, পর ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবেন। এবার আসেন আমরা দুই একটা ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করি। বলেন যে এ ইজ ইকুয়াল, যদি বলি 10, তাহলে 10 হলে কথায় কথায় রাখতে হবে, খেয়াল করেন। 1 2 3 4 5 6, কটা হলো রে? 1 2 3 4 5 6 7 8। আমরা সবসময় 8টা বা 16টা করে হিসাব করবো। এবার আসেন আমার 10 মিলাইতে হবে। 10 মিলাইতে গেলে তাহলে 8-এর ঘর, এই যে 1 2 4 8 16 32, এগুলা আর লিখলাম না। তাহলে 10 মিলাইতে গেলে কিভাবে 10 মিলানো যায়?
8-এর ঘরে একটা 1 দিলাম আর 2-এর ঘরে দিলাম। আর অন্য কোনো দুই। ভাবে কি 10 মিলানো যায়? অন্য কোনো ভাবে 10 মিলানো যায়? না স্যার। যায় না। তাহলে এখানে আমরা বাকি গিরাতে সব জিরো দিয়ে দিব। এই জিরো দিয়ে দিলাম। এই হচ্ছে 10। এবার আপনি আমাকে বলেন, যদি আপনাকে আমি বলি আপনি লেফট শিফট করেন 2 ঘর। লেফট শিফট মানে কি? কোন দিকে যাবে? খেয়াল করেন। লেফট শিফট মানে হচ্ছে আপনি বাম দিকে চলে যান 2 ঘর। তাহলে বাম দিকে 2 ঘর কেমনে যাব? কোশ্চেন না? আবার ঘরগুলো অঙ্কন করলাম। এবার আমরা একটু কালারটা চেঞ্জ করি। এবার সে বলছে এই যে ভ্যালুটা আছে এটা যেখানে ছিল তার থেকে 2 ঘর বামে চলে যাবে। তাহলে কত? 0। এটা যেখানে আছে এটাও 2 ঘর বামে চলে যাবে। এখানে 1। এটা যেখানে আছে এটা বামে চলে যাবে 2 ঘর, 0। এটা 1। এটা এটা এখানে যাবে, 0। এটা এখানে যাবে, 0। বাকি গেলা মনে করো বাদ। এখন এই যে 2টা ঘর ফাঁকা হইলো, এই 2টা ঘরে আমরা বসাই দিব 0। এখন বলেন এটা ভ্যালু কত? এটা ভ্যালু কত? দেখেন খেয়াল করেন ওয়ানটা কোন কোন জায়গায় পড়ছে, একবারে সোজা 8-এর ঘরে পড়ছে না ওয়ানটা? তাহলে এটার জন্য 8 নিব, আর এটার জন্য আমরা 32 নিব। তাহলে কত হবে স্যার? 32 আর 8-এ 40। 40। তাহলে এবার আমরা একটু রান করে দেখি যে ক্যালকুলেশন মিলে কিনা। খেয়াল করেন, এর ভিতরে আমরা দিব 10। রেজাল্ট নিব, রেজাল্ট নিব এ লেফট শিফট 2 ঘর আমরা বামে যাব। এবার রান দিয়ে দেখবো, নিচেটা মুছে দিই। এবার আমরা রান দিয়ে দেখবো, দেখেন 40 আসছে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এখন কোশ্চেন হচ্ছে স্যার এত ক্যালকুলেশন করে তো আমি মিলাইতে পারবো না, এটা একটা শর্টকাট টেকনিক আছে, সেটা কি বলবো? শর্টকাট টেকনিক বলেন কি? স্যার। যেই ভ্যালুটা আছে, স্যার বলেন। যেই ভ্যালুটা আপনি ক্যালকুলেশন করছে এর সাথে গুণ দিবেন 2-এর উপর যত ঘর সরাচ্ছেন এই ঘর সংখ্যা। কত ঘর সরাইছিলাম আমরা? কত ঘর সরাইছিলাম স্যার? দুই ঘর। 2 ঘর। 2 ঘর। তাহলে গুণন 2-এর উপর স্কোয়ার, তার মানে 10 গুণন 4 ইকুয়াল 40। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো। এটা স্যার সূত্রের সাহায্যে মান নির্ণয় হয়ে গেল। মান নির্ণয় হয়ে গেল, কিন্তু আসলে কাজটা কিভাবে করতে যেটা বুঝতে গেলে আপনাকে এই ক্যালকুলেশন বুঝতে হবে। এটা হচ্ছে অরিজিনাল ক্যালকুলেশন, কিন্তু এটা আমরা পরীক্ষার হলে তো এত কিছু আর মনে রাখা যায় না। তো ওই জন্য আমরা ম্যাথমেটিক্যালি একটা বানাই নিছি আর কি, যে এইভাবেও করা যায়, একই অ্যান্সার আসবে, মানে শর্টকাটে স্যার এই সময় যে কম লাগবে। যে শর্টকাটে বললেন ওইটা কি আমরা পরীক্ষায় লিখতে পারবো? নো, নো স্যার। এটা শুধু যদি আহ, এটা শুধু যদি মনে করেন এমসিকিউ বা অন্য কোনো ক্ষেত্রে আসে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যখন আপনাকে ক্যালকুলেশন বলতে হবে তখন কিন্তু উপরের এই ক্যালকুলেশনে আপনাকে দেখাইতে হবে। ওকে এখন স্যার। মনে করেন এখন শর্টকাটটা কেন দেখালাম আপনাকে, কোশ্চেন না? যদি আমাকে ওইটাই লেখার লাগে আপনি কেন দেখালেন এটা? এটা দেখানোর একটা উদ্দেশ্য হ্যাঁ। হচ্ছে যে আপনার ক্যালকুলেশনটা উপরে সঠিকভাবে করছেন কিনা সেটা আপনি নিচের এই শর্টকাট দিয়ে যাচাই করে দেখতে পারবেন আপনার ক্যালকুলেশনটা ঠিক আছে। এটা শুদ্ধি পরীক্ষা করার মতোই। Right. এবার এবার আসেন, যদি বলে রাইট শিফট তাহলে ঘটনাটা কি ঘটবে? যদি বলে রাইট শিফট একই জিনিস, এবার বললো আপনাকে রাইট শিফট। আমি একটু এই পাশে নিই। মনে করেন আপনার কাছে এখানে লিখি, এখানে দেখলে আমাদের জন্য বুঝে যাবে। 1 2 3 4 5, 4 5 6 7 8। এখানে আমাদের একই ভ্যালু দিলাম, 10 10, বাকি গেলা সব 0। এখন আমি আপনাকে বললাম রাইট শিফট করেন, রাইট শিফট। রাইট শিফট মানে কোন দিক যাবে? ডান দিকে। উল্টা দিকে। উল্টা দিকে। মানে কোন দিকে? উল্টা কোন দিক? এই যে এইদিকে পড়ে যাবে, 2 ঘর এখানে চলে গেল। এই যে 2 ঘর চলে গেল, তাহলে এ কোথায় আসবে? এখানে আসবে। আসবে এখানে, তার মানে এখানে হবে 0, এখানে 1, আর এগুলা বাকি সব 0। এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। সামনে 0-র কোনো ভ্যালু নাই, তাহলে দেখেন এই ভ্যালুটা 1 2 4 8 এদিকে সব 0, এগুলা লিখলাম না, তার মানে আলটিমেটলি অ্যান্সার আসবে শুধু 2, যদি রাইট শিফট করি। ঠিক না? জি স্যার। এবার আমরা একটু চেক করে দেখি ঘটনা কি ঘটতেছে কিনা। এখানে দেখেন রাইট শিফট, এইবার দেখেন 2 আসছে, আসছে 2। জি স্যার। জি। হ্যাঁ স্যার আসছে। এখন স্যার এটা তাহলে শর্টকাট কি? ওইটা না হয় বললেন, এটা শর্টকাট একই রুলস। জাদু বলবেন ডিভাইডেড ভাগ 2-এর উপর পাওয়ার ঘর, কিন্তু যদি এখানে দশমিক আসে দশমিক নেওয়া যাবে না, খালি পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে দেখেন 10 ভাগ
টু এর উপরে স্কোয়ার, তাহলে কত আসে? 10/4। 4 আসলে কি 2.5 না? এই 5 নেওয়া যাবে না, খালি 2। এই 2 সেই 2। শুধু পূর্ণ সংখ্যাটা নেব। শুধু পূর্ণ সংখ্যাটা নেবেন। কথা বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা হচ্ছে মোটামুটি বিটওয়াইজ অপারেটর। আর দুইটা অপারেটর আমাদের আছে, আমরা খুব দ্রুত শেষ করব। এই দুইটা, আশা করি এটা বুঝাতে পারছি। বিটওয়াইজ অপারেটর 6টা, এগুলো পরীক্ষায় থাকবে স্যার। সুতরাং আমরা একটু চলে যাই আবার লাস্ট যে দুইটা অপারেটর, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব একটা থাকে না, পাইথনের ক্ষেত্রে আছে, সেই দুইটাকে বলা হয় একটা, তার দুইটার একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ মানে কি স্যার? সদস্য পদ। সদস্য পদ। মনে করেন এর ভিতরে বাংলাদেশ আছে, এর ভিতরে বাংলাদেশ, আর বির ভিতরে আমি আপনাকে বলছি শুধু দেশ। তাহলে আপনাকে বলতে হবে এই দেশটা বি এই বাংলাদেশের ভিতরে আছে কিনা, যেটাকে আমরা সাবসেট বলি। আপনারা ম্যাথমেটিক্স সেট সাবসেট পড়ছেন না? তাহলে হ্যাঁ এই স্যার। বাংলাদেশটা এই এর ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে তার সদস্য, ঠিক কিনা? এটাকে বলা হয় ইন অপারেটর। ইন, তখন আমাদের লিখতে হবে বি ইন এ, বি কি এর ভিতরে আছে? যদি থাকে তাইলে আমরা বলবো ট্রু, আর যদি না থাকে তাহলে আমরা বলবো ফলস। আরেকটা হতে পারে স্যার, যদি আপনি ইন অপারেটর বলেন, তাহলে আরেকটা অপারেটর এরকম হতে পারে নট ইন, মানে এর ভিতরে নাই, তাইলে সত্য। এর ভিতরে না থাকলে সত্য, স্যার, যদি থাকে তাহলে মিথ্যা। কথা কি বুঝাতে পারছি? স্যার, এখানে যদি ফলস হয়, যদি মিথ্যা হয়, তাহলে কি মানে সত্যর উত্তরটা লিখতে হবে আবার? না না না, রেজাল্ট তো সে দিবে আপনাকে, আমরা একটু দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে বিষয়টা। মনে করেন এর ভিতরে আমরা লিখলাম হচ্ছে ঠাকুর, মনে করেন লিখলাম ঠাকুর না। আর বীর ভিতরে আপনি লিখলেন মনে করেন গা। শুধু ঠাকুর লিখলেন মনে করেন, কথা ঠাকুর। এখন বলেন তো, বি ইন এ সত্য না মিথ্যা? তো বিটা এর স্যার, ভিতরে আছে কিনা? তো আছে স্যার। সত্য। আজকে দেখেন, আসছে ট্রু আসছে। জি স্যার। এবার যদি আমি বলি নট ইন, আমি বলছি, ও আপনি দেখে বলছেন আছে, আমি বলছি নাই, না থাকে সত্য, তাইলে এবার দেখেন তো, এবার ফলস। মানে ঘটনা সত্য, কিন্তু আমি বলছি না থাকলে সত্য হবে। এখন কিন্তু আছে, তাহলে মিথ্যা হবে না? জি স্যার। ওকে। তাহলে এটা বোঝা গেছে, এই দুইটাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর। আরেকটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে হচ্ছে যে পরিচয় বা চিহ্নিত করা, পরিচয় চিহ্নিত করা। আইডেন্টিটি অপারেটর। জি। এই আইডেন্টিটি অপারেটর কি হতে পারে? ইজ, বলছে এটা কি সে, ও দিস ইজ এ পেন, বলো না দিস ইজ এ পেন, এটা কলম, ওই যে আপনি শনাক্ত করছেন এটা একটা কলম। আরেকটা হচ্ছে ইজ নট, দিস ইজ নট এ পেন, এটা একটা কলম না। এই যে আপনি শনাক্ত করছেন, মানে আপনি আপনাকে যদি মোবাইলটা হাতে দিয়ে বলি দিস ইজ এ পেন, আপনি বলবেন নো স্যার, মানে ফলস। এটা আপনি যা দাবি করছেন তা মিথ্যা, ঠিক না? জি ইউনিকলি আইডেন্টিফাই করা, হুবহু মিল থাকতে হবে। ডান পাশের ভেরিয়েবলের সাথে যদি মিল থাকে, তাহলে আমরা বলবো এটা সত্য, আদারওয়াইজ মিথ্যা। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করেন একটা, এবার ইন্টিজার দিয়ে এক্সাম্পল দিই, স্ট্রিং তো দেখালাম এর আগের বার। মনে করেন 5, এর ভিতরে আপনি দিচ্ছেন 5, হ্যাঁ? তো আমি বললাম এই ভ্যালুটা এ ই ইন্টিজার, ঘটনা সত্য না মিথ্যা? স্যার সত্য। এখন শুধু এটা যদি লিখি তাহলে তো হবে না, আমাদের প্রথমে ইন্টিজারের এর টাইপটা ইন্টিজার, এই ইন্টিজার দিয়ে সে কি বুঝবে? এর যে ডাটা টাইপ, যেটা আমরা তৃতীয় চ্যাপ্টারে পড়তেছি, সেটা ইন্টিজার, তার ঘটনা সত্য। এবার আমরা দিই ট্রু, আসছে ট্রু। আমি যদি বলি 5.25, এবার কি ট্রু না ফলস? স্যার এইটা ফলস আসছে, কারণ এটা ইন্টিজার সংখ্যা না। এই যে দেখেন ফলস আসছে। স্যার, আবার যদি বলি দশমিকের পরে যেগুলো থাকবে এগুলা কি মানে ইন্টিজারের সংখ্যা না? না, কেন ওটা ইন্টিজারের সংখ্যা আসবে? পুরোটা মিলে তো এটা ফ্লোট, এটা তো ভগ্নাংশ, এটা তো ফ্লোটিং ভ্যালু, ও, ফ্লোটিং টাইপ ভ্যালু। এটা তো ক্লাসে জি আলোচনা স্যার। হয়েছে স্যার। ওকে স্যার। এবার বলেন সত্য না মিথ্যা? সত্য। 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 কারণ দুইটা না, এই যে ট্রু। আবার যদি এটাকে আমি পাস করে দিই আগের মতো, এবার সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। আশা করি বুঝাইতে ফলস। পারছি। এই হচ্ছে মোটামুটি অপারেটর। এখন আসেন, যদি একটা লাইনে এখন কে আগে কাজ হবে? আপনারা সরল পড়ছেন না স্যার, সরল, ম্যাথমেটিক্সের সরল। মনে করেন জি। প্রথমে কার কাজ হবে? প্রথমে ফার্স্ট ব্রিগেডের,
তারপর তারপরে আপনাদের যদি সেকেন্ড বলেন গুণের কাজ হয়, গুণ, তারপরে কি ভাগের কাজ হয়, তারপরে কি বলেন, বিয়োগ যোগ। যোগ বিয়োগ এইভাবে হয় না? জি এই যে স্যার। জি কার স্যার। পরে কার কাজ হবে, কার পরে কার কাজ হবে, এটাকে বলা হয় প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি যদি ডেন্সি। একই লাইনে একাধিক অপারেটর থাকে, মনে করেন এরকম আমরা বলছি রেজাল্ট ইজ ইকুয়াল এ যোগ বি গুণন সি, এরকম যদি বলি একসাথে, তাহলে কার কাজ হবে, গুণের কাজটা আগে হবে নাকি যোগের কাজ আগে হবে? কোশ্চেন না? মনে করেন এর ভিতরে গুণের আপনি কাজ। যদি 10 হ্যাঁ, যোগ গুণের কাজ 20 হবে। গুণন 3, আপনি যদি প্রথমে যোগের কাজ করেন তাহলে 10 3 30, আর 30 আর 30, 3 গুণ করলে হচ্ছে 90। কিন্তু ঘটনা তো ঘটবে উল্টা, প্রথমে 20 3 60, 60 আর 10 হবে 70, দুইটা কি এক হইলো? 70। এক না হইলো না। স্যার। আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে গেলে আপনাকে প্রেসিডেন্সি মেনটেন করতে হবে। প্রেসিডেন্সি মানে হচ্ছে অগ্রগণ্যতা বা অর্ডার, কার পরে কে কাজ হবে, প্রথমে কার কাজ হবে তারপর কার কাজ হবে, এটাকে বলা হয় প্রেসিডেন্সি। এখন বলেন যে স্যার মানে তাহলে স্যার যদি এমন বলেন, পর্যায়ক্রমিক ভাবে। না পর্যায়ক্রমিক না, পুরো একটা লাইনে ইন্টু তো পিছনেও থাকতে পারে সামনেও থাকতে পারে, যেখানেই থাকুক কার কাজ আগে হবে এটা ডিপেন্ড করবে কার অগ্রগণ্যতা বেশি, কার চাহিদা বেশি, কার মান বেশি। ঠিক আছে, এটা কম্পাইলার যেভাবে সিলেক্ট করা আছে সেভাবে এটা ফিক্স। যেমন সবার আগে কার কাজ হবে, ফার্স্ট ব্রিগেডের কাজ হবে সবার আগে, ফার্স্ট ব্রিগেড। হ্যাঁ। তারপরে কাজ কাজ হবে পাওয়ারের কাজ হবে, পাওয়ার আমাদের প্রোগ্রামিং এ সবার আগে প্যারেনথেসিস, তারপরে বলা হয় ডবল পাওয়ার, হ্যাঁ পাওয়ার, তারপর হচ্ছে ওই যে ইউনারি একক যেগুলা একটা মাত্র অপারেন্ট নিয়ে যারা কাজ করে সেগুলা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে এগুলা, এরপরে এটা, তারপরে হচ্ছে এই যে ভাগ গুণ, গুণের পরে ভাগ, ভাগের পরে মডুলাস, এগুলা, এরপরে আসবে আপনার হচ্ছে যোগ আর বিয়োগ, এইভাবে একটার পর একটা সিরিয়ালে চলতে থাকবে। এটা লিস্টটা 4.5 69 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। জি আচ্ছা, স্যার। এখন যদি ঘটনা এরকম ঘটে যে স্যার এ ইজ ইকুয়াল সরি এ যোগ বি যোগ সি, এটা সে রেজাল্টে রাখতে বলছে, তাইলে কি হবে? স্যার এটাও তো প্লাস, এটাও প্লাস, কোন প্লাসটার কাজ আগে হবে, কোশ্চেন না? অথবা অথবা খেয়াল করেন এটা না, এভাবে চিন্তা করেন, এভাবে চিন্তা করেন যে আমি কি বলছি, প্লাস আর মাইনাস একই সারিতে রাখছি না স্যার, প্লাস আর মাইনাস হ্যাঁ স্যার। রাখছি কি? তাহলে একটা প্লাস একটা মাইনাস, এখন কোশ্চেন হচ্ছে কার কাজ আগে হবে স্যার, প্লাসের কাজ না মাইনাসের কাজ? তাহলে এই ধরনের ক্ষেত্রে বাম থেকে ডানে হবে মানে লেফট টু রাইট নাকি রাইট টু লেফট, কোন দিকে যাবে, মানে বামেরটা আগে হবে নাকি ডানেরটা আগে হবে, যদি একই প্রেসিডেন্সির হয় তাহলে ডানেরটা আগে হবে নাকি বামেরটা আগে হবে, এটা যার মাধ্যমে আমরা নির্ধারণ করব তাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি, কথা কি বুঝাতে পারছি? অ্যাসোসিয়েটিভিটি আর প্রেসিডেন্সির মধ্যে পার্থক্য কি? প্রিসিডেন্সি বলছে যে আমি কার কাজ আগে হবে সেটা নির্ধারণ করছে সে, গুণের কাজ আগে হবে নাকি ভাগের কাজ আগে হবে নাকি যোগের কাজ আগে হবে, নাকি ব্রেকেটের কাজ আগে হবে নাকি পাওয়ারের কাজ আগে হবে, কার ক্ষমতা বেশি সেটা সে নির্ধারণ করছে প্রেসিডেন্স। আর অ্যাসোসিয়েটিভিটি বলছে কি, যদি একই প্রেসিডেন্সির বা একই ক্ষমতার দুইজন একই লাইনে থাকে তাহলে ডান থেকে বামে যাবো আমি নাকি বাম থেকে ডানে ক্যালকুলেশন করবো, কোনটা আগে হবে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি। এতটুকু কি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এটা যদি আপনারা বুঝেন 4.5 দেখেন আপনাদের বইয়ে, এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার, প্রত্যেকটা অপারেটরের প্রেসিডেন্সি দিয়ে দিছে। দেখেন ছকটা দেখেন 4.5 69 নম্বর পৃষ্ঠা। শেষ। ওকে, আপনারা যদি এতটুকু বুঝতে পারতেন তাহলে আমরা এগুলা সব ক্লিয়ার করলাম, আমরা এখন বইয়ে চলে যাব। আশা করি আপনারা আমার বইটা দেখতে পাচ্ছেন সবাই, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এবার হ্যাঁ স্যার, বই এবার দেখা আসেন যাচ্ছে। আমরা যা পড়ছি এতক্ষণ ধরে সেগুলা বইয়ের সাথে কতটুকু মিল আছে দেখেন। মেম্বারশিপ অপারেটর কাকে বলে পড়াইছে কিনা আপনাদের বল? জি স্যার পড়াইছেন। একটু আগেই বললেন একটু আগে স্যার। পড়াইছি, একটু আগে পড়াই। এই যে এক্সপ্রেশনের রূপান্তর কিভাবে করা যায় এটা আমি অলরেডি পাইথনে অ্যালগোরিদম দেখানোর সময় আপনাদেরকে পড়াইছি, অ্যালগোরিদম ফ্লোচার্টের সময় এটা ভেঙে ভেঙে কিভাবে লেখা যায়। প্রথমে এর সাথে বি গুণ আছে, এই যে ব্রেকেট বন্দি করা, দুইটা দুইটা করে ব্রেকেট বন্দি করা, এটা পড়াইছি আপনাকে। হুম। এর জি আগে স্যার। যে ল্যাবটা করলাম বুধবারে ওই দিন করেছেন স্যার। ওইটাও করাইছি, আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট যখন দেখাইছি তখন এইভাবে করাইছি আপনাদের। এবার আসেন প্রেসিডেন্সি, একটু জি আগে বলছি স্যার। অপারেটর প্রেসিডেন্ট, অপারেটর প্রেসিডেন্স কাকে বলে একটু আগে বলছি। এই যে দেখেন
কোন এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হতো, কম্পাইলার যে অনুক্রমের ভিত্তিতে অপারেটর অগ্রগণ্যতা মানে কোনটার কাজ আগে হবে আর কোনটার কাজ পরে হবে নির্ধারণ করে, তাকে প্রিসিডেন্সি বলে। পড়াইছি। জি স্যার। এবার আসেন পাইথনের ব্যবহৃত লজিক্যাল অপারেটর গুলা, এগুলাও দেখাইছি আপনাদেরকে কিভাবে এক্সাম্পল সহ দেখাইছি। অ্যাসাইনমেন্ট অপারেটর কাকে বলে, অ্যাসাইনমেন্ট অপারেটর কেন ব্যবহার করা হয়, একজনের ভ্যালু আরেকজনকে নির্ধারণ করার জন্য, এগুলো সব পড়ানো হয়েছে আপনাদেরকে। এখন আপনারা এগুলা মিলাই নেন কোনটার সাথে আমি এর বাইরে কিছু আছে কিনা যেটা আমরা পড়াই নাই, সবই পড়াইছি আপনাদের। এখন এখন সংক্ষিপ্ত দেখেন, ও গাণিতিক অপারেটর কাকে বলে, এই যে অপারেটর কয় প্রকার কি কি, এগুলো সব আপনাকে একটা একটা করে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। তারপর দেখেন এক্স ইজ ইকুয়াল টু 19, ওয়াই ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই কত হবে। এক্স ডিভাইডেড বাই ওয়াই মানে কি, 5 দ্বারা ভাগ করলে এটা পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে 3 হবে, আর 5 কে যদি 5 দ্বারা এটাকে ভাগ করলে ভাগ শেষ হবে 4। এগুলো আপনাদেরকে ভাগে ভাগে দেখানো হয়েছে। এরপর রিলেশনাল অপারেটর কি কি, রিলেশনাল বা তুলনামূলক, আমি পড়ানোর সময় বলছি রিলেশনাল আর তুলনামূলক অপারেটর একই, বলছি না? এটা গতবারে পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ স্যার বলছেন। এবার আসেন তার নিচে আসেন, এই যে এগুলাকে ভাঙে ভাঙে দেখা যায়, এগুলো আপনার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পারেন। তারপর লজিক্যাল অপারেটর কি, বিটওয়াইজ অপারেটর কি, বিহেভিয়ারাল, এই যে ক্যালকুলেশন সে করে করে এখানে দেখাচ্ছে কিভাবে ক্যালকুলেশন গুলো ভাঙে ভাঙে দেখাইছে, যে উল্টে দিলে কি হয়, এদিকে গেলে কি হয়, লেফট শিফট গেলে কি হয়, রাইট শিফট গেলে কি হয়, একটু আগে দেখাইছি। তারপরে এগুলা দেখেন সময়ের জি এক্সপ্রেশনের স্যার। মান কেমনে হবে, কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে, এগুলা বের করবেন। তো এইগুলা মান বসায় বসে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে রান করে করে দেখাইছি। বিটওয়াইজ শিফট অপারেটর কি, লেফট শিফট লেফট রাইট শিফট, এই কোশ্চেনটা আসতে পারে। মেম্বারশিপ অপারেটর উদাহরণ দিতে বলছে, একটা ইন একটা নট ইন, এই যে ইন হলে ওর মধ্যে থাকতে হবে আর নট ইন হলে না থাকলে ট্রু হবে, এগুলা বলবেন। তারপর হচ্ছে আইডেন্টিটি অপারেটর, এগুলাও দেখানো হয়েছে। গাণিতিক অপারেটরের মধ্যে কার প্রেসিডেন্স বেশি, সবার আগে আমি বলছি ব্র্যাকেটের, প্যারেনথেসিস বলা হয়। তারপর হচ্ছে স্টার মানে গুণ, ভাগ, তারপর হচ্ছে মডুলাস, তারপর হচ্ছে যোগ, তারপরে বিয়োগ, এগুলার উদাহরণ দিচ্ছে। রচনামূলক কোশ্চেন, উদাহরণ সহ গাণিতিক তুলনামূলক যৌক্তিক অপারেটর বর্ণনা, এগুলো আপনাদেরকে আমি দেখাইছি। অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, মেম্বারশিপ, আইডেন্টি অপারেটর দেখাইছি। পাইথন অপারেটর প্রেসিডেন্সি কিভাবে হয় ওটাও দেখাইছি। পাইথনের বিভিন্ন প্রকার অপারেটরগুলোর বর্ণনা সবই আপনাদেরকে দেখানো হয়েছে। এবার আপনারা বলেন 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কি? আপাতত নাই স্যার।